স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। শপথ নিয়ে যাত্রা শুরু করল এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন সিইসি ও কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সবার আগে শপথ পড়েন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তারপর একে একে শপথ নেন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শপথ গ্রহণের পর এএমএম নাসির উদ্দিন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন। গত ২১শে নভেম্বর এএমএম নাসির উদ্দিনকে সিইসি এবং ৪ নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়। শপথ যা নিয়েছে এটাকে আমি সমুন্নত রাখতে চাই। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, and I will do my best for the মিশ্র পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ২ কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। দুপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে মতবিনিময়ে এসব দাবি জানান তারা। পাশাপাশি না ভোটের বিধান রাখা, ইসির ক্ষমতা নিশ্চিত করা এবং সীমানা নির্ধারণে স্বচ্ছতার দাবিও ওঠে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান, বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করেই প্রস্তুত করা হবে প্রতিবেদন। বিভিন্ন পক্ষের মতামত নিচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এই ধারাবাহিকতায় রবিবার নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে সংস্কার কমিশন। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে নানা পরামর্শ উঠে আসে নাগরিক সমাজের পক্ষ থেকে। অনেক টাকা তারা কিন্তু তছরুপ করেছে কিন্তু, এবং এটার জন্য কিন্তু সাধারণ মানুষের কিন্তু নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না। তা আমি বললাম যে এই অস্বচ্ছতার জন্য আপনারা একটা স্বচ্ছতা কিভাবে আপনাদের নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে সেইটা একটা ব্যবস্থা আপনারা করেন। সংসদ ও নির্বাচন ব্যবস্থা নিয়েও আসে প্রস্তাবনা। কেবলমাত্র প্রশাসনিক লোকজনদেরকে দিয়ে নয়, জনগণের প্রতিনিধিত্ব দিয়ে, অথবা ওখানেও ব্যালেন্স করে। অনেকেই বলছিলেন যে হ্যাঁ ঠিক আছে, শিক্ষার্থীরাও থাকতে পারে, আবার সমাজের অন্যান্য লোকজন যারা আছেন দায়িত্বশীল তারাও থাকতে পারেন, তাদের মধ্য দিয়ে নির্বাচনটি পরিচালনা করার বিষয় এসেছে। এটি আরো বেশি গণমুখী হবে এবং অ্যাকসেপ্টেড হবে। সংস্কার কমিশনের প্রধান জানান, বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে কমিশনের প্রতিবেদন প্রস্তুত করা হবে। সাবেক কমিশনগুলোকে বিচারের আওতায় আনার দাবিও এসেছে বলে জানান তিনি। কেউ এর বিরোধিতা করে নাই, আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা সবাই একমত ছিল। আর নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে, বিশেষত আর্থিক স্বাধীনতা দিতে হবে, এবং নির্বাচন কমিশনকে ওই যে সরকারের অধীনে একটা সরকার হইতে হবে, তাদের এমনভাবে তারা শক্তিশালী হবে, স্বাধীন হবে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বিদেশে বসে পরাজিত আওয়ামী শক্তি এবং তাদের দোসররা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলে দাবি বিএনপির। রবিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এ দাবি করেন। দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদের উত্থান না হয় সেজন্য সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান বিএনপি নেতারা। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করেন নার্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে বিএনপি নেতারা বলেন, জনগণের মনের ভাষা বোঝে বলেই দ্রুত ভোট চায় তাদের দল। বিএনপি শুধু নিজের কথা বলে তা না, বিএনপি রাষ্ট্রের কথা বলে, আগামী দিনের কথা বলে, এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশ থাকবে, কাজেই আমি আপনি থাকবো না, সংস্কার কিন্তু চলতেই থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ নেতাকর্মীদের মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে দলটির নেতারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালালেও ষড়যন্ত্র থেমে নেই। এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে, আর দেরি নয়, দেরি মানে ষড়যন্ত্র আবার বেড়ে উঠবে। দেরি করা হলে আবার ষড়যন্ত্রকারীরা রাস্তায় নেমে পড়বে। দেরি করলে আবারও ভারত আবার ষড়যন্ত্রের রূপ ধারণ করে শেখ হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে সেখান থেকে আবার ষড়যন্ত্র শুরু হতে পারে। এদিকে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর দলের আরেক নেতা ডক্টর আব্দুল মঈন খান সংস্কার শেষে দ্রুত ভোটের দাবি জানান। এই সরকারের সঙ্গে আমরা সর্বভাবে সহযোগিতা করছি, কিন্তু এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। তাদেরকে অত্যাবশ্যক যে সংস্কার সেগুলো সম্পাদন করে
অনতিবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। জাকারি আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী সরকারের আমলে সামাজিক সুরক্ষা কর্মসূচির নামে লুটপাট হয়েছে, আর এ কারণে বঞ্চিত হয়েছে প্রকৃত সুবিধাভোগীরা। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক সংলাপে একথা বলেছেন বক্তারা। এদিকে বৈষম্য দূর করার পাশাপাশি সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছে সিপিডি। সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে বলে জানান অর্থনৈতিক কৌশল এবং পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণ টাস্কফোর্সের সভাপতি। দেশের মানুষের সর্বজনীন ন্যূনতম আয়ের মূল্যায়ন নিয়ে রাজধানীর একটি হোটেলে সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে অংশ নেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ বিশিষ্টজনেরা। আর্থিক সক্ষমতা একটা বড় চ্যালেঞ্জ থাকবে। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের সময় সামাজিক সুরক্ষা কর্মসূচির নামে লুটপাটের কারণে বঞ্চিত হয়েছেন প্রকৃত সুবিধাভোগীরা। কর্মসংস্থান, সার্বজনীন শিক্ষা, সার্বজনীন স্বাস্থ্য এবং সকলের জন্য বাসস্থানের গ্যারান্টি, এইগুলো সরকারের অগ্রাধিকার কাজ। চুরি ডাকাতি বন্ধ করতে পারেন বাংলাদেশে মানি লন্ডারিং বন্ধ করা যায়, বাংলাদেশে কারাপশন বন্ধ করা যায়। সিপিডি বলছে, এখনই বৈষম্য দূর করার সময়। এজন্য দুর্নীতি দূর করার পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে হবে। This will be no less relevant to a prospective government as to whether your behavioral traits will be different from your previous occupancies in positions of responsibility. বাংলাদেশের নাগরিকের হলো তার অধিকার বোধের থেকে এইটা পাওয়ার, সে ন্যায্যতা তাকে দিতে হবে, আর বাদবাকিটা আপনারা সমাধান করেন। বাংলাদেশে যে উত্তরোত্তর যে বৈষম্য হচ্ছিল, আয় বৈষম্য, ভোগ বৈষম্য, সম্পদ বৈষম্য, সেটার একটা বিরুদ্ধে একটা অবস্থান থেকে কিন্তু আজকের এই আলোচনাটাকে দেখতে হবে। সমস্যা চিহ্নিত করে স্বল্প এবং মধ্যমেয়াদে সমাধানের জন্য কাজ করছে টাস্কফোর্স। বিভিন্ন রাজনৈতিক প্রভাবের কারণে আগে করা সম্ভব হয়নি, এখন হয়তো সেটা সম্ভব হবে। এই অ্যাসাম্পশনটা কতটা দৃঢ় আমি জানি না, তবে এটা আমরা ধরে নিচ্ছি যে অন্তত ইন দ্য শর্ট টার্ম আমাদের এই স্পেসটা আছে এবং এখানে আমাদের সিগনিফিকেন্ট কিছু অবদান রেখে যাওয়া সম্ভব। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিভার্সাল হেলথ কেয়ার ও বিশেষ শিক্ষা ভাতা চালু করা হবে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বিগত দিনের এত এক্সপ্লয়টেশন, এত কনসেন্ট্রেশন অফ ওয়েলথ এবং এত করাপশন, যেটা ইকোনমিকে ড্রেইন করেছে, যাদের পকেটে গেছে আর বাকিরা ডিপ্রাইভড হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার কাজগুলো পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হিসেবে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে রাজধানীর একটি হোটেলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কর্মশালায় তিনি বলেন, এলডিসি উত্তরণে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এজন্য উৎপাদন সক্ষমতা বাড়িয়ে প্রযুক্তির সমন্বয়ে অটোমেশনের দিকে যেতে হবে বলে মনে করেন উপদেষ্টা। বলেন, যুগের সাথে তাল মেলাতে না পারলে মধ্যম আয়ের দেশ হওয়া অর্থবহ হবে না। আর্থিক খাতে সংস্কার হচ্ছে, কিছু সংস্কার অর্জন হয়েছে, কিছু চ্যালেঞ্জ সামনে আছে। আমরা আশা করি সেগুলো উত্তরণ করতে পারবো। সংস্কার কাজগুলো পরবর্তী সরকারের জন্য ইতিবাচক পদচিহ্ন হয়ে থাকবে। আমাদের ব্যক্তিগত কোনো এজেন্ডা নেই, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। আওয়ামী লীগ শাসনামলে ভারতের আদানি গ্রুপের সাথে করা চুক্তিসহ পায়রা ও মেঘনা ঘাটের মতো বেশ কয়েকটি বড় বিদ্যুৎ এবং জ্বালানি চুক্তি পর্যালোচনা আন্তর্জাতিক আইনি পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় পর্যালোচনা কমিটি। রবিবার এক বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ করা হয়। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি এক বিশেষ প্রস্তাবে জানিয়েছে, তাদের সহায়তা করতে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া প্রয়োজন। জানানো হয়, অন্যান্য আহ্বানকৃত ও আহ্বানবিহীন চুক্তিগুলো আরও বিশদ বিশ্লেষণের জন্য সময় প্রয়োজন। আন্তর্জাতিক সালিসি আইন এবং কার্যক্রম অনুযায়ী চুক্তিগুলোর পুনর্বিবেচনা এবং বাতিল করা সম্ভাব্য প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানায় কমিটি। আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির এক যুগ পূর্তিতে শ্রদ্ধায় স্মরণ করা হলো নিহতদের। শ্রদ্ধা জানান আহত শ্রমিক, নিহতদের স্বজন এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কারখানা মালিক দেলোয়ার হোসেনের বিচার ও পর্যাপ্ত ক্ষতিপূরণ না পাওয়ায় ক্ষোভ জানান শ্রমিকরা। এক যুগ আগে আশুলিয়ার এই তাজরিন ফ্যাশনস কারখানায় আগুনে প্রাণ হারান শতাধিক শ্রমিক। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তাজরিনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকেন আহত শ্রমিকরা।
পরে এক এক করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় নিহতদের প্রতি। শ্রমিকদের পাশাপাশি ছিলেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা। তাজরিন ট্র্যাজেডির এতদিনেও জড়িতদের বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। আমি এই যে বুকে ব্যথা পাইছি, মাজা ব্যথায় পাইছি, আমি হাঁটা হয়নি, আমি উপরে হয়নি। ডান পায়ে 12টা শিলানি আছে, মাজার হাড় ফাটা, বহের সমস্যা, ওই যে মাথায় আঘাত পেয়েছিলাম, সেই আঘাতে ফিরে যাচ্ছে, সেই সমস্যা হয়েছে। আর সরকারের গুলোতে আমরা দাবি চাই, আমাদের চিকিৎসা ও মুক্ত পাওনা যেটা আমরা পাবো 12 বছরে, সেটা আমাদের দেয় নাই। যারা নিহত যে শ্রমিকরা ছিলেন তাদের পরিবারের পুনর্বাসন এবং আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করে তাদের জীবনযাত্রার মান যেন বেঁচে থাকার মতন অবস্থান তাদেরকে দেয়, আমরা সরকারের কাছে আমাদের এই দাবি আমরা জানাচ্ছি। ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়ে বিগত সরকারের গাফিলতি ছিল বলছেন শ্রমিক সংগঠনের নেতারা। বিগত সরকারের ছত্রছায়া থেকে সে এই বিচারের আওতা থেকে বেরিয়ে চলে গেছেন। এ কারণে সরকারি গাফিলতি ছিল। শ্রমিকদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি, তাদের যাতে আর কোনোদিন এই ধরনের ন্যাক্কারজনক মৃত্যুর সাথে জড়িত না হতে হয়, আমাদের বর্তমান সরকারের কাছে আহ্বান। আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের কারখানায় ভয়াবহ আগুন লাগে 2012 সালের 24 নভেম্বর। ডিবিসি নিউজ ডেস্ক। জিএসপি সুবিধা ফিরে পেতে শ্রম অধিকার বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। রবিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এর কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শ্রমিকের অধিকার নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের যে 11 দফার যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং এই আলোচনাটা আমার ধারণা খুবই যুক্তিযুক্ত এবং দুজনের অবস্থানকে আমরা তুলে ধরেছি এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। রাজধানীতে আজও বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটি এর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি তাদের। জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে গণ অবস্থান কর্মসূচি। সোমবার আন্দোলনকারীদের সাথে বসবেন টিএমপি কমিশনার। রবিবার সকাল 10টার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ সময় ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটি এর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি তাদের। রাস্তা আছে যেখানে অটো রিকশা চলবে, সেখানে আমাদের রুজির ব্যবস্থা করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের যে নির্দেশ আদালত দিয়েছে, এটা প্রত্যাহার করতে হবে। আন্দোলনকারীরা বলেন, ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতেই 8 থেকে 10 লাখ চালক কর্মহীন হয়ে পড়বে, তাই বিকল্প ব্যবস্থা চান তারা। আমাদের যদি ব্যাটারি চালিত গাড়ি অফ করতে হয়, আমাদের কর্মের রিজিকের আগে ব্যবস্থা করে এরপর উনি দেখেছে ব্যাটারি চালিত গাড়ি বন্ধ করা হোক। সেই সঙ্গে দাবি আদায়ের আন্দোলনে আটকদের অবিলম্বে মুক্তির দাবিও জানান ব্যাটারি চালিত রিকশা চালকরা। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন আমাদের দাবি না মানা হবে। বিশৃঙ্খলা এড়াতে জাতীয় প্রেস ক্লাব এলাকা জুড়ে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েক হাজার রিকশা চালক এখানে অবস্থান নিয়েছে। তবে আমরা যেহেতু আমাদের ইন্টেল আগে থেকেই ছিল, আমরা সেভাবে আপনারা দেখেন পোশাকে এপিবিএন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে আমরা গতকাল থেকেই কাজ শুরু করেছি। ডিএমপি কমিশনারের সঙ্গে সোমবার আলোচনায় বসলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। জাতীয় প্রেস ক্লাব এলাকা ছাড়াও যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ আরও এলাকায় রাস্তায় নামেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় কথা বলছেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অর্ডার হওয়ার আগ পর্যন্ত আমি জানি না যে আমি এই দায়িত্ব আমার ঘাড়ে বর্তাচ্ছে। টেলিভিশনে স্ক্রল দেখার পরে কিন্তু আমি অনেকে জিজ্ঞেস করে, স্যার আপনি জানেন? আমি বলছে টেলিভিশন দেখাচ্ছে, তাই দেখি তো দেখি যে টেলিভিশন দেখাচ্ছে। বিকজ তারা এত টাইট লিপ ছিল, এত কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছে যে মাই হেডস অফ টু দেম, যারা এটা বাছাই করেছে। এবং আমি পত্রপত্রিকায় যা দেখেছি
এটা কারো কোনো ডিজায়ারের কারণে আমাদের নিযুক্তি নয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম চাওয়া হয়েছিল, তারা অনেক নাম নাকি দিয়েছে বিভিন্ন পদের এগেস্টে। ওই নামগুলো থেকে তারা বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই কমিটি সম্মত হয়েছে, আমাদেরকে বাছাই করেছে আর কি, সেটাই তার বলতে হয়। সুতরাং একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা এসেছি। আপনারা জানেন জাতির একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা তো কেউ কেউ এটাকে দ্বিতীয় বিপ্লব বলে থাকেন। এই ক্রান্তিকালে একটা আমি মনে করি এই দায়িত্বটা তো গুরু দায়িত্ব। এই গুরু দায়িত্ব, এই ক্রান্তিকালে এটা দায়িত্ব কিন্তু আরো একটু ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের দায়িত্বের মধ্যে। তো আমি আপনাদের রিপোর্টের বেসিসে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকা দেখে, ওনাদের সিভি দেখার আমার সুযোগ হয়নি তখন, আপনাদের প্রতিবেদনের ভিত্তিতে আমি মোটামুটি ধারণা করে নিয়েছি। দু একজনের কাছে জিজ্ঞেসও করেছি যে কমিশনার যে আমাদের ইনাকে চিনি কিনা, ইনাকে চিনি কিনা, আমি জিজ্ঞেস করেছি। সো reports are so good and so convincing, and that gave me immense pleasure and confidence যে আমার টিম মেম্বারদের সম্পর্কে যখন আমি জানতে পারলাম। And we have a brigadier general with us who was the sword of honor. You understand sword of honor? The first is a sword of honor, our brigadier general. তা আমি এগুলো শোনার পরে আমার বুকটা ভরে গেছে যে না ঠিক আছে, আমি মোটামুটি সলিড টিম নিয়ে কাজ শুরু করতে পারবো। তো আমরা বসে একটু আলাপ করে সেরেছি, প্রাথমিক আলাপ। তার মধ্যে প্রথম দিকে পরিচয় পর্ব, তারপরে আমরা কিছু আলাপ করে দেখলাম কিভাবে সামনের দিকে আগাবো। আমার এবং আলাপ চারিতার মধ্যেই আমি ধারণা করার চেষ্টা করেছি যে ওনাদের কমিটমেন্টের লেভেল, ভেরি হাই লেভেল অফ কমিটমেন্ট তাদের ওনাদের এই কাজটা করার জন্য। রাজধানীর ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে বিক্ষোভ ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। ভুল চিকিৎসায় মৃত্যুর পর 10,000 টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। তাদের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। গেল 16 নভেম্বর ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিসিন বিভাগে। 18 নভেম্বর সেখানে মারা যান তিনি। ভুল চিকিৎসার অভিযোগে রবিবার দুপুর থেকে হাসপাতাল ঘেরাও করেন শিক্ষার্থীরা। এ সময় মেইন গেট ভেঙে ভাঙচুর চালানো হয়। এর আগে মুরগিটোলা মোড় ও রায়সাহেব বাজারের পুলিশ ব্যারিকেড ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। পরে আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন কয়েকজন। ভাঙচুর করা হয় সোহরাওয়ার্দী কলেজে। দেখো, কলেজে কোনো কিছুই রাখে নাই, এইরকম ভাবে ভাঙচুর করে বিভাগগুলো, ক্লাসরুমগুলো, পরীক্ষার হলগুলো, এমনকি পরীক্ষার খাতার বান্ডেলগুলো অন্য ইয়ারে সব নিয়ে চলে গেছে। 3 দিক থেকে ঘেরাও করে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়, যার ফলে আমি সহ আমার শত শত ভাই, ডিএমআরসির শত শত ভাই আহত হয়েছে। বিগত 15 বছরে ক্ষমতাধীন ফ্যাসিস্ট ছাত্রলীগকে সরাতে আমাদের যে 1 মাস সময় লেগেছে, তোমাদের সরাতে আমাদের 15 দিন সময় লাগবে না। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন সেনাবাহিনীর সদস্যরা। এর আগে এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর ঘটনায় 20 ও 21 নভেম্বর হাসপাতালে অবরোধ করেন শিক্ষার্থীরা। 10,000 টাকায় ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ডিবিসি নিউজ ডেস্ক। যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। হয়রানি রোধে জেলায় জেলায় কমিটি করা হবে। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা বলেন তিনি। ব্যাটারি চালিত রিকশা সম্পর্কে উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদি কখনো কারো কোনো সন্দেহ, কারো কোনো কথা, কোনো মামলা হয়, সেটা নিয়ে টানাটানি, মামলা মোকদ্দমা অভিযোগ তদন্ত যদি থাকে এদেরকে বিবেচনায় আনা হবে না।
বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের গোপন আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। গহীন জঙ্গলের ওই আস্তানার অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে অস্ত্র ছাড়াও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে তথ্য জানানো হয়েছে, কেএনএফের ওই আস্তানায় সেনাবাহিনীর অভিযান এখনও চলছে। চোখের জলে বিদায় জানানো হলো পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩ শিক্ষার্থীকে। জানাজা শেষে নিজ নিজ এলাকায় তাদের দাফন করা হয়। এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। এটা দুর্ঘটনা নয়, অবহেলিতজনিত মৃত্যু উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এদিকে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ৭ কর্মকর্তা এবং কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। সহপাঠীদের জীবন বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিব। পিকনিকে গিয়ে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবার, স্বজন, সহপাঠীরা। রবিবার সকাল 10টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীর মুরারিপুরে নেওয়া হয় সাকিবের মরদেহ। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার অচেতন হয়ে পড়ছেন মা। সাকিবের মৃত্যুর ঘটনায় যাদের অবহেলা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। পরে নামাজে জানাজায় অংশ নেন সহপাঠী, স্বজনসহ গ্রামের মানুষ। নামাজের ইমামতি করেন সাকিবের বাবা জাহাঙ্গীর আলম। তো চেয়েছিলাম যে পড়াশোনা করুক, ও চাচ্ছে, ভালোই করছিল, লেখাপড়া সবকিছু করছিল, সবকিছু ভালোভাবে চলছিল। পরে রাজশাহীর মুরারিপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ওই বাসে বিদ্যুতায়িত হয়ে আরেক শিক্ষার্থী নাইমের মৃত্যুতে ধূলিসাৎ হয়ে গেছে পরিবারের সব স্বপ্ন। শোকে বিহ্বল পরিবার। বড় ভাই অসুস্থ দীর্ঘদিন, কিন্তু হঠাৎ নাইম মারা যাওয়ায় তাদের সব স্বপ্ন ভেঙে গেছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আমাদের সন্তানটা হারাই গেছে, এতে আমরা সবাই পারিবারিকভাবে খুবই মর্মাহত। সকালে ফেনীর ফতেহপুর কেন্দ্রীয় ঈদগাহে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় নাইমকে। এদিকে মুবতাসিন রহমান মাহিনের গ্রামের বাড়ি রংপুরের জুম্মাপাড়ায় এখন শোকের মাতম। শেষবারের মতো তাকে দেখতে পরিবারকে সান্ত্বনা জানাতে আসছেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও পাড়া প্রতিবেশীরা। ছেলেটা খুবই ভালো, আমাদের মহল্লার মধ্যে এরকম ছেলে খুব কমই আছে, খুব ভদ্র ছেলে। তার এমন মৃত্যু কেউ মানতে পারছেন না। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তারা। আঙ্কেল দেখিয়েন, আব্বা আমাকে দেখিয়েন, এত ভদ্র ছেলে। বাদ জোহর জুম্মাপাড়া বড় মাদ্রাসা মাঠে জানাজা শেষে জুম্মাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে 3 শিক্ষার্থীর মৃত্যু ও হতাহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর 7 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাজমুস সাকিব সামি, ডিভিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। মেডেল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। অনুকূল আবহাওয়া না থাকায় জামালপুরে আগাম শীতের শাকসবজি চাষ করে লোকসানের আশঙ্কা চাষিদের। অসময়ে ঝড় বৃষ্টি হওয়ায় খেতেই মারা যায় অধিকাংশ চারা। ক্ষতিগ্রস্ত চারাগুলোতে দেখা দেয় ভাইরাস। উৎপাদন খরচ বৃদ্ধিতেও দুশ্চিন্তায় কৃষক। পাইকাররা বলছেন সবজির ফলন কম হওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের, তাই এর প্রভাব পড়ছে দেশের বাজারেও। লাভের আশায় প্রতি বছরের মতো এবারও যমুনা ব্রহ্মপুত্র বেষ্টিত জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে আলু, পটল, বেগুন, টমেটো, ঝিঙা, চিচিঙ্গা, করলা, শসা, মূলা, লাল শাক সহ বিভিন্ন আগাম শীতের সবজি চাষ করেছিলেন কৃষকরা। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় সেই স্বপ্ন ভেঙে গেছে। চারা রোপণের কিছুদিনের মধ্যেই অসময়ে ঝড় বৃষ্টিতে খেতে মারা যায় অধিকাংশ চারা। সার, বীজ এবং কীটনাশকের দাম প্রায় দ্বিগুণ। অনেকের গাছ মরে যাওয়ায় আশানুরূপ সবজির ফলনও হয়নি। ভয়ঙ্কর খারাপ, সার পাওয়া যাইতেছে না, এবার বীজ ভালো আসে নাই। একই জমি একই খরচে আবাদ করে এবছর আমার অনেক লসে থাকতেছে। 1 বিঘার মধ্যে আগে কইলে উঠতো 15 মন 20 মন করে, এখন কইলে উঠে মাত্র 3-4 খাসা 3-4 মন করে। 2-4-5-10-20 লাখ টাকা জমা হয় না, কোলা বান 4 বিঘা দেওয়া হয় না। এরই মধ্যে পাইকারি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। পাইকাররা বলছেন এবার চাহিদা অনুযায়ী সবজি না পাওয়ায় কিনতে হচ্ছে বাড়তি দামে। আর ঢাকা থেকে ধরুন কারণ মজার কাছে আছে, গাজীপুর চৌরাস্তা কাছে আছে, গাউসিয়া কাছে আছে। গতবার চাহিদা এবার চাহিদাটা খুবই আমাদের বেশি, কিন্তু চাহিদা অনুযায়ী আমাদের মালটা কৃষকে দিতে পারতেছে না।
ব্যবসায়ীরা বলছেন যমুনা সার কারখানা বন্ধ থাকায় ঘোড়াশাল সহ বিভিন্ন স্থান থেকে সার এনে বিক্রি করায় খরচ বেশি পড়ছে। সার ওখানে উৎপাদন থেকে শুরু করে ওখানে যে ক্যারিং করা, এটা যথেষ্ট পরিমাণে আমাদের এই জেলা থেকে বিড়ম্বনা এবং যোগাযোগের একটা ঘাটতি রয়েছে। এই জন্য একটু প্রতিবন্ধকতা সৃষ্টি। ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। কৃষকের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এবার সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 17,250 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে লাভেলো কাপ আর্মড ফোর্সেস ডে গলফ টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টে 784 জন গলফার অংশগ্রহণ করেন। মেজর মোহাম্মদ নাজমুল হক মাদল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। জানাবো খেলার খবর। বাংলাদেশের জার্সিতে খেলা নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর। ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলার সময় হামজার বয়স নিয়ে বেঁধেছে বিপত্তি। নতুন করে বাফুফের কাছে আরও কাগজপত্র চেয়েছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি। এরই মধ্যে অবশ্য বাংলাদেশের পাসপোর্ট আর ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়েছেন হামজা। ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের হয়ে 7 ম্যাচ খেলেছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। 2018-19 সালে অনূর্ধ্ব 21 পর্যায়ে খেলায় ব্রিটিশ বংশোদ্ভূত এই ফুটবলারকে নিয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। ফিফার প্লেয়ার্স কমিটির মতে সে সময়ে 21 বছরের কিছু বেশি ছিল হামজার বয়স। নতুন করে বাফুফের কাছে তাই হামজার বেশ কিছু কাগজপত্র চেয়ে চিঠি দিয়েছে ফিফা। এর আগে হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে ব্রিটিশ পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ পাসপোর্ট করানো হয়। লাল সবুজের জার্সিতে খেলানোর জন্য হামজা ছাড়পত্র পান ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকেও। সবশেষ ধাপ ফিফার অনুমোদন, আর সেখানেই আটকে আছে হামজার বাংলাদেশের হয়ে খেলার ভবিষ্যৎ। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া আর তারিক কাজীও বিদেশি বংশোদ্ভূত, কিন্তু তাদেরকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়নি বাফুফেকে। ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দল ছাড়াও ইংলিশ লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে নেতৃত্ব দিয়েছেন, জিতেছেন এফএ কাপ। সংবাদে ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।